মানে পর্দার অন্তরালে কিছু তো একটা ঘটছে। এখন কি ঘটছে সেটা নিয়ে বিএনপি নানানভাবে কথা বলছে। সরকারের পক্ষ থেকে, সরকারের বি টিম হিসাবে সমন্বয়কদের পক্ষ থেকেও বার্তা আসছে, সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচন দেওয়া হবে না। বিএনপি বলছে সংস্কার চলমান প্রক্রিয়া, আপনারা নির্বাচনটা দেন, তারপরে আমরা বাকি সংস্কারটা করব। এই যখন একটা টানাপোড়েন অবস্থা, তখন আমরা দেখছি আওয়ামী লীগ সরকারের পতন হলেও এক অজানা কারণে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশ ছাড়ছেন না। মার্কেটে কেউ কেউ গসিপ করছেন যে -2 ফর্মুলার চিন্তা কিন্তু সরকারের আছে। সো এই মুহূর্তে বিএনপির যিনি হবেন আপনার চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি লন্ডনে নির্বাসিত আছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর সবাই ভাবছিল বড়জোর 24 থেকে 48 ঘন্টা তারেক রহমান ফ্লাইট নিয়ে বাংলাদেশে আসবেন, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো প্রায় 4 মাস হয়ে গেল তারেক রহমানও দেশে ফিরছেন না। মির্জা ফখরুল ইসলাম তিনি ছুটে ছুটে লন্ডনে যাচ্ছেন, নির্দেশনা নিচ্ছেন, আবার দেশে আসছেন। তো এই সকল কিছু মিলিয়ে সকলের মনেই নানান ধোঁয়াশা, জটিলতা, চিন্তাভাবনা দেখা দিয়েছে। এর মাঝখানেই আলোচনার প্রধান ইস্যু যেটা হচ্ছে নির্বাচন। দর্শক, নির্বাচন নিয়ে এবার একটা ধামাকাধার বক্তব্য দিয়েছেন আমাদের যিনি একজন উপদেষ্টা আছেন, এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় সামলান, সেটা হচ্ছে পরিকল্পনা উপদেষ্টা। এখন এই পরিকল্পনা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে, এটাও কি তার ব্যক্তি মতামত, নাকি উপদেষ্টা বৈঠকে যে আলোচনা হয় বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে নির্বাচন ইস্যুতে, সেইখান থেকে পাওয়া কোনো তথ্যের ইঙ্গিত সেটা কিন্তু আমরা ক্লিয়ার না। তবে আগামী বছরই মানে 2025-এই জাতীয় নির্বাচন হবে, এমনটাই বলছে আমাদের পরিকল্পনা উপদেষ্টা। আসুন দেখি তার বক্তব্যের মূল অংশটা কি। পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলছেন, অন্তর্বর্তী সরকার হচ্ছে স্বল্প সময়ের সরকার, এটা আমরা জানি। সো আগামী বছরই দেশে রাজনৈতিক সরকার দেখা যাবে। এখন আমরা আগামী বছর কি আদৌ রাজনৈতিক সরকার দেখার সুযোগ আছে? আপনার নির্বাচন কমিশন যেটা গঠন হয়েছে, তো সেই নির্বাচন কমিশন আসলে কতদূর এগিয়েছে যে আগামী বছর নির্বাচনটা দিয়ে দেবে? এখানে সবচেয়ে বড় একটা জটিল কুটিল প্যাচ হচ্ছে ভোটার তালিকার হালনাগাদ করা। আইডি কার্ডের ইস্যু আছে। ভোটার তালিকা আওয়ামী লীগের সময় এটা একরকম করা হয়েছে। সো এখানে অনেক কি বলা যে পরিবর্তন, সংযোজন, বিয়োজনের ইস্যু আছে। তারপরে হচ্ছে নির্বাচনের বিশাল একটা আয়োজন, কোন কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কোনটা পারবে না। যেহেতু আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগকে নির্বাচন করতে পারবে, মানে এখানে কিন্তু একটা হিউজ একটা আয়োজন আছে। বাট তিনি হঠাৎ করে এই যে কথা যেহেতু বলছেন, বিষয়টা কি এরকম যে ধরেন হুট করে ক্ষমতা ছেড়ে দিবে সরকার, তাড়াহুড়া করে একটা নির্বাচন দিয়ে তারা সরে যাবে, মানে অন্তর্বর্তী সরকার? আমাদের অর্থ উপদেষ্টা বা পরিকল্পনা উপদেষ্টা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এই সরকারের পক্ষে স্বল্প সময়ের মধ্যে উচ্চ আয়ের দেশে বাংলাদেশকে নিয়ে যাওয়া সম্ভব না। এটা প্র্যাকটিক্যাল, আমরা মানি। এটার জন্য রাজনৈতিক সরকার দরকার। তিনি বলছেন, বাংলাদেশে এখন যে সম্পদ আছে তার অধিকাংশই আছে কাগজে, বাস্তবে নাই। ব্যাংকে সাধারণ মানুষের টাকা আছে, কিন্তু ব্যাংকের অধিকাংশ টাকা বাইরে চলে গেছে। কথাটা কই বুঝেছে বুঝছেন নি? ব্যালেন্স শিটে অনেক টাকা থাকলেও বড় বড় কোম্পানিগুলো টাকার অভাবে শ্রমিকদের বেতন দিতে পারছে না। স্ট্রাকচার আছে কিন্তু সম্পদ নেই। এমন পরিস্থিতিতে এই অভ্যুত্থানের পর আমরা কিভাবে সমতাভিত্তিক সমাজের দিকে যাব, সেটি নিয়েই এই কাজ করছে সরকার। তিনি বলছেন যে আপনার যে উন্নত বিশ্ব থেকে পাওয়ার সুযোগ সুবিধা অব্যাহত রাখার বিষয়ে আমরা আলোচনা করছি, এ চলমান রয়েছে। অনেক দেশেই ইতিবাচক সাড়া দিয়েছে। তো এখানে তিনি তার মূল বক্তব্যের যতটুকু অংশ আমরা বুঝলাম যে তিনি বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশকে, কারণ আমজনতার একটা বড় কি বলা হচ্ছে, একটা এক্সপেকটেশন হয়ে গেছে যে ইউনূস সরকার, দেখেন এই যে দাবি দেওয়া, আজকে এই সেক্টর কালকে ওই সেক্টর, আজকে এই প্রজ্ঞাপন কালকে ওই প্রজ্ঞাপন, এই যে দাবি দেওয়া, তো সরকার এগুলো কীভাবে পূরণ করবে? আবার ধরেন নির্বাচন নিয়ে জামাতের অবস্থানেরও কিছুটা আমরা পরিবর্তন দেখছি। জামাতের আমিরও বলছেন যে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া দরকার। জনাব তারেক রহমানও ঠিক একই সুরে কথা বলছেন। তো সব কিছু মিলিয়ে ভারতের সাথে এই রেষারেষি, আবার আভ্যন্তরীণ যেই বিশৃঙ্খলা আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, জনগণ ব্যবসা বাণিজ্য নিয়ে বিপদে আছে, মানে সব মিলিয়ে একটা বিক্ষোভের পরিস্থিতি বা ক্ষোভ সকলের মধ্যে তৈরি হচ্ছে। তো এটা সরকার অনুধাবন করতে পারছেন। মূল কারণ হচ্ছে যে
মানে ইকোনমিকে যেই পরিমাণ ডেস্ট্রয় করা হয়েছে, এটা প্রত্যেকটা সরকার পরিবর্তনের পর কিন্তু আমরা শুনি আগের সরকার জালুট করে গেছে ভাই, এগুলা আমাদের এই 5 বছরের সরকার কতটুকু রিকভার করতে পারবে। তো অন্তর্বর্তী সরকারের হিসাবটা আলাদা, একটা হিউজ চ্যালেঞ্জ আছে তাদের সামনে। তবে আগামী বছর নির্বাচনের যে বক্তব্যটা তিনি দিয়েছেন, এমনটা হতেও পারে, অনেকেই বলছেন এরকম যে হঠাৎ করে তো সরকার ঘোষণা দিবে যে নির্বাচন সংস্কার এটা পরবর্তী সময় রাজনৈতিক সরকারগুলো করবে। কেউ কেউ বলছেন যে এমনটাই হবে, আবার কেউ কেউ বলছেন যে না 2 বছর 3 বছর এটা একটা লং টার্ম প্রসেসে চলে যেতে পারে। তবে উপদেষ্টাদের বক্তব্যে কিন্তু মোটামুটি এরকমই বোঝা যাচ্ছে। এর আগে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যখন চায় তখনই নির্বাচন দিয়ে দিব, কারণ বিষয়টা তিনার উপর অনেক ধরনের প্রেশার হয়তো বা তৈরি হচ্ছে, বয়স্ক মানুষ। তো দেখা যাক কি হয়। অন্তর্বর্তী সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর আদালত প্রাঙ্গণে অনেক অসম্ভব কাজ এখন সম্ভব হতে শুরু করেছে। অনেক বড় বড় মামলা এগুলা খালাস হয়ে যাচ্ছে, যেমন 21শে আগস্টের যে গ্রেনেড হামলা সেটা খালাস হয়ে গেছে, মামলাটা বাতিল হয়ে গেছে। এর পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে একটা বড় ধরনের একটা ঘটনা ঘটছিল, যেখান থেকে হয়তো অনেকেই আমাকে চিনেন। সেই ওসি প্রদীপ, খেয়াল আছে তো, আমাদের এসএসএফের একজন বীর সদস্য, যাকে হত্যা করেছিল একটা পরিকল্পিত ওয়েতে। আর সেই ঘটনায় দিন শেষে তার ফাঁসির রায় হয়েছিল। আর এই ঘটনার মধ্যে তার স্ত্রী চুমকি ভাবি তিনিও কিন্তু কানেক্ট হয়ে গিয়েছিলেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে হঠাৎ করেই ওসি প্রদীপ আবারও আলোচনায় এবং তার স্ত্রীও আলোচনায়। দুদকের মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের সাজাপ্রাপ্ত স্ত্রী চুমকিকে আজকে জামিন দিয়েছে আমাদের আদালত। এখন চুমকির আর কারামুক্তিতে কোনো বাধা নেই। তার বিরুদ্ধে মামলাটা আপনাদেরকে আনছি 2022 সালের 27শে জুলাই। এই মামলায় আপনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আপনার ওসি প্রদীপ দাসের 20 বছর এবং তার স্ত্রী চুমকি কারণকে 21 বছরের কারাদণ্ড দিয়েছিল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদ। 21 বছরের তার সাজা হয়েছিল, সেখানে মাত্র 2 বছরের মাথায় এখন চুমকি মোটামুটি মুক্ত হয়ে যাচ্ছে। আজকে আপনার বিচারপতি AK আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছিল। আদালতে চুমকির পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাল মামুন এবং ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। ব্যারিস্টার আব্দুল্লাল মামুন হচ্ছেন ওই আইনজীবী যিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী। মামলাটা কই পর্যন্ত গেছে দেখছেন? ডক্টর ইউনূসের আইনজীবী কিন্তু যে দুদকের মামলা যাই ছিল ব্যারিস্টার আব্দুল্লাল মামুন আমাদের এলাকার। তো দুর্নীতি দমন কমিশন 2004-এর 26 ধারায় চুমকিকে 1 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 1 মাস কারাদণ্ড। 27 ধারায় চুমকিকে 8 বছর কারাদণ্ড। তারপর হচ্ছে 2012-এর 4 ও 4 ধারায় প্রদীপ এবং চুমকিকে 10 বছর কারাদণ্ড, 4 কোটি টাকা জরিমানা করা হয়েছিল। তো সব মিলিয়ে তার সাজার পরিমাণ ছিল 21 বছর। আর আমরা যদি দেখি আপনার মামলার শুরু থেকে চুমকি পলাতক ছিল। তারপর গত 23শে মে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের শেষ দিন তিনি আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আর এরপর থেকে তিনি কারাবন্দী ছিলেন, মানে আমরা যদি ধরি 7-8 মাসের মাথায় তিনি মুক্তি পাচ্ছেন। এখন আমাদের মেজর সিনহা হত্যার মূল আসামি এই ওসি প্রদীপের স্ত্রীর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল এর মূল একটা কারণ ছিল ওসি প্রদীপ তার যে শত শত কোটি টাকার সম্পদ গড়েছিলেন সেগুলোর অধিকাংশই তার স্ত্রী, তার শ্বশুরবাড়ি সহ বিভিন্ন নামে তিনি এই সম্পদটা করেছিলেন। পাশাপাশি ভারতের নাগরিকত্ব, ভারতীয় একটা বিশাল টাকা পয়সা পাচার করছেন তৎকালীন সময়, এগুলো কিন্তু খুবই আলোচনায় ছিল। যার রেজাল্ট হিসাবে চুমকিকে পুলিশ তৎকালীন সময় আপনার এর আগে তার দুদকের মামলাটা ছিল, কিন্তু ওসি প্রদীপের ঘটনাটা যখন সেটা বাংলাদেশকে আলোড়িত করলো তখন চুমকি আপনার গ্রেপ্তার হইল। এখন আজকে যে তিনি জামিন পেলেন, মানে এখন তার এই যে বিশাল সম্পত্তি যেগুলো নিয়ে তার মামলা চলতেছিল, শত শত কোটি টাকার এখানে ইস্যু আছে, এত বড় মেয়াদের কারাদণ্ড, মানে আজকে আমাদের আদালত অবশ্যই বিজ্ঞ বিচারক যারা আছেন তারা অবশ্যই আপনার বুঝা শুনে জামিন দিয়েছেন। কিন্তু তারপরেও কেমন জানি মনে হচ্ছে যে মানে এই জামিনটার পিছনে আসলে আমাদের প্রধান উপদেষ্টার যিনি আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন সাহেবের উপস্থিতি কি এখানে কারণ ছিল, নাকি আসলে অন্য জায়গা থেকে ছিল? আদালতের মতো করে সিদ্ধান্ত দিচ্ছে, আমরা সেটার পক্ষে। বাট তারপরেও এরকম বড় বড় দাগি দাগি আসামিরা যখন আইনের প্যাচকু দিয়া বা গেরাকলে বা কোনো বিশেষ চেহারার উপর দিয়া ধরেন জামিনে মুক্ত হয়ে যায়, তখন দুর্নীতিবাজরা দুর্নীতি করার আরও উৎসাহ পায়। দুর্নীতিবাজদের বউরাও তাদেরকে আর থামানোর চিন্তা করে না, মনে করে 7-8 মাস জেল খেটটা
এরকম যদি কোটি কোটি টাকা আত্মসাৎ করা যেতে খারাপ কি? আমি দেখা যাক আসলে। তবে আমাদের এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে অনেক কিছুই ঘটছে, অনেক মামলার খালাস হয়ে যাচ্ছে অটোমেটিক। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসেরও 5 মামলা খালাস হয়ে গেছে, এরকম অনেক কিছু কিন্তু ঘটছে। তবে এগুলা সরকারের দৃষ্টিভঙ্গিতে বা আদালতের দৃষ্টিভঙ্গিতে তারা মনে করছে অনেকগুলা মামলা এগুলা আওয়ামী লীগ সরকার প্রতিপক্ষকে ফাঁসাতে, তাদেরকে আইনি প্যাচে ফেলতে বা গেরা করে ফেলতেই এই মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছিল। কিন্তু চুমকির মামলাটা আসলে এখানে তো আমরা দেখছি যে দুদকের কথা ছিল 3,95,00,000 টাকার তার সম্পদ তিনি গোপন করছিলেন। 2021 সাল থেকেই এটা নিয়ে শুনানি হইলো, দিন শেষে অনেক কিছুই হইলো আর কি। তো যাই হোক, ভালো থাকুন।